এখন আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটি হলো হাইপোথাইরয়েডিজম। আগে আমরা দেখে নেব হাইপোথাইরয়েডিজম কাকে বলছে বা এটা কি। Hypothyroidism is a deficiency of thyroid hormone that causes a general slowing of the metabolic rate. তাহলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি, মানে থাইরয়েড হরমোন কম ক্ষরণ হওয়ার জন্য হাইপোথাইরয়েডিজম হচ্ছে, এবং যেখানে কি দেখা যাচ্ছে যে আমাদের মেটাবলিক রেট অনেক কমে যাচ্ছে। The prevalence of hypothyroidism in India is about 3.9%. তাহলে হাইপোথাইরয়েডিজম হওয়ার হার হলো ইন্ডিয়ার মধ্যে 3.9%, and it is estimated that about 9% of population has subclinical hypothyroidism, এবং এটা দেখা গেছে যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম হওয়ার যে পপুলেশন সেটা হলো 9%। Hypothyroidism is more common in women than men. তাহলে হাইপোথাইরয়েডিজম ওমেনদের মধ্যে অনেক বেশি কমন মেনদের থেকে। Subclinical hypothyroidism occurs when the TSH is greater than 4.5 mu per liter, but the thyroxine or T4 levels are normal. তাহলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম হচ্ছে কখন না, যখন দেখা যাচ্ছে যে TSH 4.5 mu per লিটারের থেকে বেশি আছে এবং থাইরক্সিন অর্থাৎ T4 লেভেল নর্মাল লেভেলে আছে। আপ টু 10% of women older than 60 years have subclinical hypothyroidism. তাহলে 10% মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এদের যাদের বয়স 60 ইয়ার্সের ওপরে তাদের সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম হচ্ছে। Patients with overt hypothyroidism have elevated TSH and decreased thyroxine level. তাহলে ওভার্ট হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে TSH এর লেভেল বেশি থাকছে এবং থাইরক্সিনের লেভেল কম থাকছে। তাহলে এখানটা আরেকবার ভালো করে দেখে নিতে হবে যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু TSH বেশি থাকছে, কত বেশি থাকছে 4.5 mu per লিটারের বেশি থাকছে, কিন্তু থাইরক্সিন বা T4 এর লেভেল নর্মাল থাকছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে TSH এলিভেটেড থাকছে কিন্তু থাইরক্সিনের লেভেল কিন্তু কমে যাচ্ছে। Critically ill patients may present with non-thyroidal illness syndrome. তাহলে ক্রিটিক্যাল ইল পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কি প্রেজেন্ট করে, নন থাইরয়েডাল ইলনেস সিনড্রোম প্রেজেন্ট করে। Those with NTIS মানে নন থাইরয়েডাল ইলনেস সিনড্রোম হ্যাভ লো T3, T4 অ্যান্ড TSH লেভেল। তাহলে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের T3, T4, TSH সবগুলোই কিন্তু লো রয়েছে। Etiology and pathophysiology. Hypothyroidism can be classified as primary and secondary. তাহলে হাইপোথাইরয়েডিজম কত ধরনের হতে পারে, কজ অনুযায়ী প্রাইমারি হতে পারে আর সেকেন্ডারি হতে পারে, এই দু ধরনের হতে পারে। প্রাইমারি hypothyroidism is caused by destruction of thyroid tissue and defective hormone synthesis. তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কখন হচ্ছে, যখন থাইরয়েড টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে তার জন্য হাইপোথাইরয়েডিজম হচ্ছে, বা হরমোন সিনথেসিস ডিফেক্টিভ হচ্ছে, মানে হরমোন সিনথেসিস ঠিকমতোভাবে হচ্ছে না, তখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে। Secondary hypothyroidism is caused by pituitary disease with decreased TSH secretion or hypothalamic dysfunction with decreased thyrotropin releasing hormone secretion. তাহলে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কখন হচ্ছে, যখন কোনো পিটুইটারি ডিজিজ থাকছে যার জন্য TSH সিক্রেশন কম হচ্ছে, কিংবা হাইপোথ্যালামিক কোনো ডিসফাংশন থাকছে যার জন্য TRH মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন কম সিক্রেশন হচ্ছে, তার জন্য যে হাইপোথাইরয়েডিজম হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। Hypothyroidism can be transient and related to thyroiditis and discontinuing thyroid hormone therapy. তাহলে হাইপোথাইরয়েডিজমের সাথে কত ধরনের মানে কি ভাবে হতে পারে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম যখন হবে সেটা থাইরয়েডাইটিস থেকে হতে পারে,
মানে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, সেখান থেকে হতে পারে, বা যখন থাইরয়েড হরমোন থেরাপি ডিসকন্টিনিউ করা হচ্ছে তখন এই হাইপোথাইরয়েডিজম হতে পারে। আয়োডিন ডেফিসিয়েন্সি ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে গোটা বিশ্বে এটা দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমের মেইন কজ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। Globally, the most common cause of primary hypothyroidism is atrophy of thyroid gland. তাহলে আমাদের কি দেখা যাচ্ছে যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি? অ্যাট্রফি অফ থাইরয়েড গ্ল্যান্ড। এখানে অ্যাট্রফি কথার অর্থ কি বলছে? মানে আমাদের হয় থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করছে না, নইলে তার কিছু অংশ ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তো যার জন্য হচ্ছে এই প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে। This atrophy is the end result of Hashimoto's thyroiditis or Graves' disease. তাহলে Hashimoto's thyroiditis কিংবা গ্রেভ ডিজিজের জন্য এই অ্যাট্রফি হচ্ছে, যার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন কমে যাচ্ছে এবং যার জন্য প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে। দিস অটোইমিউন ডিজিজ ডিস্ট্রয় দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এই গ্রেভ ডিজিজের মতো যে অটোইমিউন ডিজিজ, তারা কি করছে? এই থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্ট্রয় করে দিচ্ছে। Hypothyroidism may also develop after treatment for hyperthyroidism, specifically thyroidectomy or radioactive iodine therapy. তাহলে কখন এই হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করছে? হাইপারথাইরয়েডিজমের জন্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে, স্পেসিফিক্যালি যে সার্জারি রয়েছে থাইরয়েডেক্টমি বা এই যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি রয়েছে, সেগুলো দেওয়ার পরে দেখা যায় যে অনেক পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন কমে গেছে, যে কারণে হাইপোথাইরয়েডিজম হচ্ছে। ড্রাগস সাচ অ্যাজ অ্যামিওডারন which contains iodine and lithium which blocks hormone production can cause hypothyroidism. তাহলে কিছু ড্রাগস যেমন অ্যামিওডারন, এটা কি করে? আয়োডিন এবং লিথিয়াম যার মধ্যে থাকে, এটা কি ব্লক করে? হরমোন প্রোডাকশন, এই যে থাইরয়েড হরমোন প্রোডাকশন, এটাকে ব্লক করে দিচ্ছে, সেজন্য কি হচ্ছে? হাইপোথাইরয়েডিজম হচ্ছে। হাইপোথাইরয়েডিজম দ্যাট ডেভেলপস ইন ইনফ্যান্সি, যেটাকে ক্রেটিনিজম বলা হচ্ছে, is caused by thyroid hormone deficiencies during fetal or early neonatal life. তাহলে হাইপোথাইরয়েডিজম যেটা ইনফ্যান্সিতে ডেভেলপ করছে সেটাকে কি বলা হচ্ছে? ক্রেটিনিজম বলা হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ কি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকছে, কখন না? যখন তারা ফিটাল লাইফে থাকছে কিংবা আর্লি নিওনেটাল লাইফে থাকছে তখন। All infants in the United States are screened for decreased thyroid function at birth. Clinical manifestations. Regardless of the cause, hypothyroidism has common features. তাহলে কজ যাই হোক না কেন, হাইপোথাইরয়েডিজমের কিছু কমন ফিচার রয়েছে। It has systemic effects characterized by a slowing of body process. তাহলে এই সিস্টেমিক এফেক্ট কি দেখায়? যে বডি প্রসেসটাকে এ কিন্তু স্লো করে দেয়, যেমন আমাদের মেটাবলিক যে কাজগুলো সেগুলোকে কিন্তু স্লো করে দিচ্ছে। Manifestations vary depending on the severity and the duration of thyroid deficiency as well as the patient's age at the onset of the deficiency. তাহলে ম্যানিফেস্টেশন, এই সাইন সিমটমগুলো কিন্তু ভ্যারি করে। কিসের ওপর ভ্যারি করে? যে ডিজিজটা কতটা এগিয়েছে, তার সিভিয়ারিটি কত, সেটা কতদিন ধরে হয়েছে এবং কতটা থাইরয়েড গ্ল্যান্ডকে ড্যামেজ করেছে তার উপরও ডিপেন্ড করে, এবং তার সাথে সাথে আর কিসের ওপর ডিপেন্ড করে? যে পেশেন্টের এজ কত এবং দ্য অনসেট অফ দ্য ডেফিসিয়েন্সি, মানে কতদিন ধরে হচ্ছে এই ডেফিসিয়েন্সিটা চলছে সেটার উপরে ডিপেন্ড করে। সিমটমস মে ডেভেলপ ওভার মান্থস টু ইয়ার্স আনলেস হাইপোথাইরয়েডিজম অকার্স আফটার আ thyroidectomy, after thyroid ablation, or during treatment with antithyroid drugs. তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিমটমগুলো বছরের পর বছর ধরে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, কখনো মাস থেকে বছর হয়ে যায় সিমটমগুলো বাড়তে বাড়তে, মানে হঠাৎ করে কিন্তু দেখা যায় না।
কিন্তু হঠাৎ করে কখন দেখা যাবে? যদি দেখা যায় থাইরয়েডেক্টমি হয়েছে, তারপরে কিন্তু হঠাৎ করেই হাইপোথাইরয়েডিজম দেখা যায়, কিংবা যদি দেখা যায় থাইরয়েড টিস্যু কিছু বাদ দেওয়া হয়েছে কোনো কারণে, কিংবা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, তখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো হঠাৎ করেই দেখা যায় হাইপোথাইরয়েডিজমের। The patient is often fatigued, lethargic, and experiences personality and mental changes, including impaired memory, slowed speech, decreased initiative, and somnolence. তাহলে পেশেন্ট কি কি শো করে? পেশেন্টেরকে খুব ক্লান্ত লাগে, খুব অলস এরকম লাগে, এবং তার যে পার্সোনালিটি সেটা কমে যায়, মেন্টাল চেঞ্জেস আসে, কিছু পার্সোনালিটি চেঞ্জেস আসে, এবং তার সাথে সাথে মেমোরি কমে যায়, কথা বলার ধীরে ধীরে হয়ে যায়, এবং তার সাথে কোনো একটা কাজ করার যে ইনিশিয়েটিভ নেওয়া সেটাও কিন্তু কমে যায়, এবং তার সাথে সাথে আরেকটা কি দেখা যায়? দিনের বেলায় ঘুমানোর, যেহেতু ক্লান্তি বোধটা থেকে যাচ্ছে, সেই জন্য দিনের বেলায় ঘুমের একটা ইভেন্ট দেখা যায়। মেনি অ্যাপিয়ার ডিপ্রেসড, অনেককে ডিপ্রেসড দেখতে লাগে। বডি ওয়েট গেন হয়, আর কিসের জন্য হয় সেটা? কারণ মেটাবলিক রেট যেহেতু কমে যাচ্ছে সেই জন্য ওয়েট গেন হচ্ছে। আর হাইপোথাইরয়েডিজম আরেকটা কি দেখা যাচ্ছে? হাইপোথাইরয়েডিজম মে কজ সিগনিফিক্যান্ট কার্ডিওভাস্কুলার প্রবলেম, স্পেশালি ইন আ পারসন উইথ প্রিভিয়াস কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। তাহলে যাদের আগে থেকে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ছিল, তাদের কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে আরও বেশি স্পেসিফিকভাবে এই কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলো দেখা যায়। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজড কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি অ্যান্ড ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট। তাহলে এখানে এই যে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার দেখা যাচ্ছে, এখানে স্পেসিফিকভাবে কোনটা দেখা যায়? যে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে গেছে এবং কার্ডিয়াক আউটপুটও কমে গেছে। Thus, the patient may experience low exercise tolerance and shortness of breath on exertion. তাহলে পেশেন্টের সেই জন্য, যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে, সেই জন্য যখন এক্সারসাইজ করা হচ্ছে তখন কিন্তু খুব বেশি এক্সারসাইজ করতে পারছে না, হাঁপিয়ে পড়ছে, শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, যখন একটুখানি এক্সারসাইজ করেই কিন্তু ব্রিদিংয়ের প্রবলেম দেখা দিচ্ছে। Increased serum cholesterol and triglyceride level and the accumulation of mucopolysaccharide in the intima of small blood vessels can result in coronary atherosclerosis. Anemia is common. তাহলে কি বলছে? সেরাম কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে, এবং তার সাথে মিউকোপলিস্যাকারাইড অ্যাকুমুলেশন হচ্ছে, জমে যাচ্ছে। কোন জায়গায় জমছে? না, স্মল ব্লাড ভেসেলের ইন্টিমা, মানে একদম ভেতরে যে লেয়ারটা রয়েছে সেখানে জমে যাচ্ছে, যার জন্য করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে। এই করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস যে হচ্ছে সেটাও কিন্তু কোন স্পেসিফিক ইভেন্টে ঘটছে? হাইপোথাইরয়েডিজমে হচ্ছে। আর অ্যানিমিয়া ইজ কমন কেন বলছে? কারণ কি অ্যানিমিয়া এই সময়ে দেখা যাচ্ছে। Patients with severe long-standing hypothyroidism may display myxedema, which alters the physical appearance of the skin and subcutaneous tissue with puffiness, facial and periorbital edema, and a mask-like effect. তাহলে যে সমস্ত পেশেন্টদের সিভিয়ার এবং লং লাস্টিং, মানে অনেক দিন ধরে হাইপোথাইরয়েডিজম থেকে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে মিক্সেডিমা হচ্ছে, যেটা কি করে? যে স্কিনের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিংবা সাবকিউটেনিয়াস টিস্যুর যে অ্যাপিয়ারেন্স সেটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ কি, যেহেতু ফেশিয়াল আর পেরিঅরবিটাল ইডিমা থাকছে, পাফিনেস থাকছে মুখের মধ্যে, সেই কারণে একটা মাস্ক লাইক এফেক্ট দেখতে পাওয়া যায়। Myxedema occurs due to the accumulation of hydrophilic mucopolysaccharides in the dermis and other tissues. তাহলে মিক্সেডিমাতে কি হচ্ছে? হাইড্রোফিলিক মিউকোপলিস্যাকারাইড জমে যাওয়ার কারণে, কোথায় জমছে? না, টিস্যুতে জমছে কিংবা ডার্মিসে জমছে, জমে যাওয়ার কারণে এই মিক্সেডিমা হচ্ছে। People with hypothyroidism may describe an altered self-image related to their
ডিসেবিলিটিস অ্যান্ড অল্টার্ড অ্যাপিয়ারেন্স। তাহলে এই হাইপোথাইরয়েডিজম যাদের হয় তাদের দেখা যাচ্ছে যে অল্টার্ড সেলফ ইমেজ হচ্ছে। কারণ কি, এই যে মুখের মধ্যে পাফিনেস থাকছে, পেরিঅরবিটাল ইডিমা হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু একটা সেলফ ইমেজের অল্টারেশন দেখা যাচ্ছে। In the older adult, a typical manifestation of hypothyroidism, fatigue, cold and dry skin, hoarseness, hair loss, constipation, and cold intolerance may be attributed to normal aging. তাহলে ওল্ডার অ্যাডাল্টদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? কিছু স্পেসিফিক ম্যানিফেস্টেশন হাইপোথাইরয়েডিজমের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে ফ্যাটিগ হয়ে যাচ্ছে, কোল্ড অ্যান্ড ড্রাই স্কিন হচ্ছে, ভয়েসের একটা হোর্সনেস আসছে, হেয়ার লস হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, কোল্ড ইনটলারেন্স হচ্ছে। এই সমস্তগুলো কি হয়, নর্মাল এজিংয়ের প্রসেসও আমরা সাধারণত মাঝে মাঝেই দেখতে পাই এই জিনিসগুলো। সেই জন্য তার সাথে যেহেতু একই রকম হয়ে যায়, সেহেতু আমরা কিন্তু এটাকে প্রায় ধরতে পারি না। Older adults who have confusion, lethargy and depression should be evaluated for thyroid disease. সেজন্য কি বলা হচ্ছে যে ওল্ডার অ্যাডাল্ট যাদের কনফিউশন থাকবে, লেথার্জি থাকবে, ডিপ্রেশন থাকবে, তাদের কিন্তু অবশ্যই থাইরয়েড ডিজিজের জন্য হচ্ছে কিনা সেটা দেখতে হবে, সেটা ইভ্যালুয়েট করে দেখতে হবে। কমপ্লিকেশন কী কী দেখা যাচ্ছে? দ্য মেন্টাল স্ল্যাগিসনেস, ড্রাউজিনেস, দ্য লেথার্জি and lethargy of hypothyroidism may progress gradually and suddenly to the notable impairment of consciousness and coma. তাহলে মেন্টাল স্ল্যাগিসনেস দেখা যাচ্ছে, মেমোরিতেও দেখা যাচ্ছে যে ভালোভাবে কিছু মনে রাখতে পারছে না, ড্রাউজিনেস একটা দেখা যাচ্ছে সারাদিন ধরে, লেথার্জিও দেখতে পাওয়া যাচ্ছে, খুব অলস কুড়ে হয়ে গেছে এরকম মতো মনে হচ্ছে। এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং হঠাৎ করে দেখা যায় যে সেটা এতটাই বেশি হাইপোথাইরয়েডিজম বেড়ে গেছে যে ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস অ্যান্ড কোমা হয়ে যাচ্ছে, মানে কনসাসনেস আর থাকছে না, জিসিএস করে খুব লো স্কোর করছে এবং কোমাতে চলে যাচ্ছে। দিস সিচুয়েশন টার্ম মিক্সিডিমা কোমা, এই সিচুয়েশনটাকে বলা হয় মিক্সিডিমা কোমা, যেটা হচ্ছে কি একটা মেডিকেল এমার্জেন্সি। Myxedema coma can be precipitated by infection, drugs, especially opioids, tranquilizer, and barbiturates. Exposure to cold and trauma. It is characterized by subnormal temperature, hypotension, and hypoventilation. তাহলে কি হচ্ছে, এই মিক্সিডেমা ক্রোমা কিসে মানে কিসের জন্য কি হচ্ছে প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে? সেটা হচ্ছে ইনফেকশন, ড্রাগ, যেটা হচ্ছে ওপয়েড, ট্রাঙ্কুলাইজার, বারবিচুরেটস, এই সমস্ত ড্রাগগুলো এই মানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে এই মিক্সিডেমা কোমার। আর কি হচ্ছে, এক্সপোজার টু কোল্ড যখন হচ্ছে, ট্রমা হচ্ছে, তখনই কিন্তু এই মিক্সিডেমা কোমা হচ্ছে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সাবনর্মাল টেম্পারেচার, মানে সাবনর্মাল নর্মালের থেকে কম টেম্পারেচার, হাইপোটেনশন, হাইপোভেন্টিলেশন, এই সমস্ত কিন্তু এই মিক্সিডেমা কোমায় দেখতে পাওয়া যায়। কার্ডিওভাস্কুলার কোলাপস ক্যান রেজাল্ট ফ্রম হাইপোভেন্টিলেশন, তাহলে হাইপোভেন্টিলেশনের জন্যই কিন্তু এই কার্ডিওভাস্কুলার কোলাপস হচ্ছে। আর কিসের জন্য হচ্ছে? হাইপোনেট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস, এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু কার্ডিওভাস্কুলার কোলাপস হচ্ছে। ফর দ্য পেশেন্ট টু সার্ভাইভ মিক্সিডেমা কোমা, vital functions must be supported and IV thyroid hormone replacement administered. তাহলে এই মিক্সিডিমা কোমা পেশেন্টকে সার্ভাইভ করানোর জন্য ভাইটাল ফাংশনগুলোকে সাপোর্ট দিতে হবে এবং তার সাথে সাথে থাইরয়েড হরমোনের আইভি মানে ইন্ট্রাভেনাস দিয়ে রিপ্লেস করতে হবে, অর্থাৎ আইভি থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিতে হবে। ডায়াগনস্টিক স্টাডি কী কী আছে? দ্য মোস্ট রিলায়েবল laboratory test of thyroid function are TSH and free T4. তাহলে সব থেকে বেশি যে টেস্টটা করে আমরা ভালো বুঝতে পারবো যে থাইরয়েড ফাংশন কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে কিনা বা হাইপোথাইরয়েডিজম হচ্ছে কিনা, সেটা হলো TSH আর ফ্রি T4 টেস্ট করে।
These values correlated with symptoms obtained from the history and physical examination confirm the diagnosis of hypothyroidism. তাহলে কি দেখা যাচ্ছে যে এই যে টিএসএইচ এবং ফ্রি টি4 এর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা কার সাথে কোরিলেট করতে হবে, তার কাছ থেকে যে হিস্ট্রি পাওয়া যাবে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে যে তথ্যগুলো পাওয়া যাবে তার সাথে কোরিলেট করে কনফার্ম করতে হবে যে তার হাইপোথাইরয়েডিজম হয়েছে কি না। সেরাম টিএসএইচ লেভেল হেল্প ডিটারমাইন দ্য কজ অফ হাইপোথাইরয়েডিজম। তাহলে সেরাম টিএসএইচ লেভেল কম না বেশি সেটার উপর ডিপেন্ড করবে যে হাইপোথাইরয়েডিজমের কজটা কী। Serum TSH is high when the defect is in the thyroid. তাহলে TSH কখন হাই হবে, যখন থাইরয়েডের কোনো ডিফেক্ট হবে। আর লো হবে কখন, যখন পিটুইটারি কিংবা হাইপোথ্যালামাসের কোনো প্রবলেম হবে। Other abnormal laboratory findings are elevated cholesterol and triglyceride, anemia and increased creatinine kinase. তাহলে অন্যান্য অ্যাবনর্মাল যে ল্যাবরেটরি ফাইন্ডিংগুলো রয়েছে সেগুলো হলো কোলেস্টেরল বেড়ে যাবে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, অ্যানিমিয়া হবে, ক্রিয়েটিনিন কাইনেস বেড়ে যাবে। এই সমস্ত ফাইন্ডিংগুলো ল্যাবরেটরি ফাইন্ডিং থেকে আমরা পাবো। Interprofessional care. The treatment goal for a patient with hypothyroidism is restoration of a euthyroid state as safely and rapidly as possible with hormone therapy. তাহলে আমাদের এই হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের যে ট্রিটমেন্ট দেব তার গোলটা কি হবে, যে আমরা আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড তাকে নর্মাল স্টেটে নিয়ে আসবো, নর্মাল স্টেটে ফিরিয়ে আনবো। এবং কি করে ফিরিয়ে আসবো, হরমোন থেরাপি দিয়ে ফিরিয়ে আনবো। A low calorie diet is indicated to promote weight loss or prevent weight gain. তাহলে লো ক্যালোরি ডায়েট কেন দেব, যাতে ওয়েট লস হয়, কারণ কি আমাদের ওয়েট গেন হয়ে গেছে সেটাকে আমরা কমাতে চাইবো, সেই জন্যই লো ক্যালোরি ডায়েট নিতে হবে। লিভোথাইরক্সিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস টু ট্রিট হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট করার জন্য একমাত্র ড্রাগ হিসেবে লিভোথাইরক্সিন ইউজ করা হয়। ইন আ ইয়ং অ্যান্ড আদারওয়াইজ হেলদি পেশেন্ট দ্য মেনটেনেন্স রিপ্লেসমেন্ট ডোজেস ইজ অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু পেশেন্ট রেসপন্স অ্যান্ড ল্যাবরেটরি ফাইন্ডিং। তাহলে ইয়ং এবং হেলদি পেশেন্টদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এই যে মেনটেনেন্স রিপ্লেসমেন্ট ডোজ সেটা অ্যাডজাস্ট করা হয় কীরকমভাবে, পেশেন্টের রেসপন্স অনুযায়ী এবং ল্যাবরেটরি ফাইন্ডিংয়ে কতটা ফাইন্ডিংস পাওয়া গেছে তার উপর। When initiating thyroid hormone therapy, the initial doses are low to avoid increase in resting heart rate and BP. তাহলে কি দেখা যাচ্ছে, যে যখন থাইরয়েড হরমোন থেরাপি শুরু করা হচ্ছে তখন ইনিশিয়াল ডোজটা কিন্তু লো দেওয়া হচ্ছে, যাতে হার্ট রেট এবং বিপি খুব বেশি পরিমাণে বেড়ে না যায়। In the patient with compromised cardiac status, careful monitoring is needed when starting and adjusting the doses, because the usual dose may increase myocardial O2 demand, oxygen demand. This may cause angina and cardiac dysarrhythmias. তাহলে পেশেন্টদের দেখা যাচ্ছে যে যাদের কম্প্রোমাইজড কার্ডিয়াক স্ট্যাটাস রয়েছে, মানে কোনো কার্ডিয়াক ডিসঅর্ডার রয়েছে, যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে রয়েছে কার্ডিয়াক স্ট্যাটাসের ক্ষেত্রে, তাদের কি করা হয়, কেয়ারফুল মনিটরিং করা হয় যখন ডোজটা স্টার্ট করা হয় এবং অ্যাডজাস্ট করা হয়। কারণ কি প্রবলেম হতে পারে, কারণ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যেতে পারে, বেশি কাজ করার জন্য কন্ট্রাক্টিলিটি বাড়ার জন্য কি হতে পারে, ওই অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে এবং তার জন্য কিন্তু অ্যানজাইনা মানে চেস্ট পেন হতে পারে এবং কার্ডিয়াক ডিসএরিথমিয়া মানে কার্ডিয়াক যে হার্ট রেট সেটার যে রিদম সেটার প্রবলেম হতে পারে, অ্যাবনর্মালিটি হতে পারে। ড্রাগ অ্যালার্ট, লিভোথাইরক্সিন কি দেখে নিতে হবে। কেয়ারফুলি মনিটর পেশেন্টস উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হু টেক দিস ড্রাগ। তাহলে যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে এই সমস্ত পেশেন্টদের যদি লিভোথাইরক্সিন স্টার্ট করা হয় তাহলে তাদের কিন্তু কেয়ারফুল মনিটর করে রাখতে হবে।
মনিটর হার্ট রেট অ্যান্ড রিপোর্ট পালস গ্রেটার দেন 100 beats per minute or an irregular heartbeat। তাহলে হার্টবিট মনিটর করতে হবে, হার্ট রেটটা দেখতে হবে কত আছে, এবং যদি কোনো কখনো দেখা যায় যে 100 বিটস পার মিনিটের থেকে বেশি পালস পাওয়া যাচ্ছে তাহলে সেটা রিপোর্ট করতে হবে, কিংবা যদি দেখা যায় হার্ট রেট ইররেগুলার হচ্ছে তাহলেও রিপোর্ট করতে হবে। প্রম্পটলি রিপোর্ট চেস্ট পেন, ওয়েট লস, নার্ভাসনেস, ট্রেমার অ্যান্ড ইনসমনিয়া। তাহলে যদি দেখা যায় যে চেস্ট পেন হচ্ছে, ওয়েট লস হয়ে যাচ্ছে আরও বেশি, অনেক বেশি ওয়েট লস হচ্ছে, নার্ভাসনেস হচ্ছে, ট্রেমার হচ্ছে, ইনসমনিয়া হচ্ছে, মানে রাতে ঘুম হচ্ছে না, তখন সেক্ষেত্রে দেখা যাবে তখন হচ্ছে গিয়ে রিপোর্ট করতে হবে। In a patient without side effect, the dose is increased at 4 to 6 weeks interval as needed based on the TSH level। তাহলে যে সমস্ত পেশেন্টের সাইড এফেক্ট দেখা যাবে না তাদের ডোজটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। কত উইক ইন্টারভেলে বাড়াতে হবে? 4 থেকে 6 সপ্তাহ ইন্টারভেলে বাড়াতে হবে। কিসের ওপর বেস করে? TSH এর লেভেল কত আছে সেটার ওপর বেস করে। It may take up to 8 weeks before the full effect of hormone therapy is seen। তাহলে দেখা যাবে এই যে ফুল আমার হরমোন যে থেরাপিটা দিচ্ছে সেটা যদি ফুল এফেক্ট আমি পেতে চাই সেটা কখন পাবো? 8 উইকস পরে পাবো। সাধারণত 8 উইকস আগে কিন্তু এটা পাওয়া যায় না। Levothyroxine has a peak of action of 1 to 3 weeks। তাহলে দেখা যায় লিভোথাইরক্সিনের পিক এফেক্টটা দেখা যাবে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে। It is important that the patient regularly take replacement medication। মানে এটা দেখতে হবে পেশেন্ট যেন রেগুলারলি মেডিসিনটা নেয়। লাইফলং থাইরয়েড থেরাপি ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড। সাধারণত দেখা যায় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে লাইফলং থাইরয়েড থেরাপি নিতে হয়। ইন কন্ট্রাস্ট, লিওট্রিক্স হ্যাজ আ ফাস্টার অনসেট অফ অ্যাকশন উইথ আ পিক অফ 2 to 3 days। তাহলে দেখা যাচ্ছে 2 থেকে 3 ডেজের মাথায় অনেক বেশি ভালো অ্যাকশন দিচ্ছে বা কাজ শুরু করছে লিওট্রিক্স বলে মেডিসিন। লিওট্রিক্স ক্যান বি ইউজড ইন অ্যাকিউটলি ইল পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম। তাহলে যে সমস্ত পেশেন্টরা অ্যাকিউট ইল মানে হঠাৎ করে অনেক বেশি হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেজন্য এই লিওট্রিক্স ইউজ করা হয়, কারণ কি এটা অনেক তাড়াতাড়ি কাজ করতে শুরু করে। সেটা টাইমটা কত? 2 থেকে 3 দিনের মধ্যে পিক লেভেলে পৌঁছে যায়। নার্সিং ম্যানেজমেন্ট কী কী রয়েছে হাইপোথাইরয়েডিজমের? ফার্স্টে দেখে নেব নার্সিং অ্যাসেসমেন্ট। কেয়ারফুল অ্যাসেসমেন্ট মে রিভিল আর্লি অ্যান্ড সাবটেড চেঞ্জেস ইন আ পেশেন্ট সাসপেক্টেড অফ হ্যাভিং হাইপোথাইরয়েডিজম। তাহলে কেয়ারফুল অ্যাসেসমেন্ট করতে হবে যাতে হাইপোথাইরয়েডিজমের কোনো সাইন সিমটম পাওয়া যাচ্ছে কিনা, যে পেশেন্টের পাওয়া যাচ্ছে তাদেরকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে হবে। নোট এনি প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপারথাইরয়েডিজম। আগে থেকে দেখে নিতে হবে কোনো হাইপারথাইরয়েডিজমের হিস্ট্রি আছে কিনা, আর কোনো অ্যান্টি থাইরয়েড মেডিকেশন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন কিংবা সার্জারির কোনো হিস্ট্রি, এই সমস্ত ট্রিটমেন্ট পাচ্ছে তার কোনো হিস্ট্রি আছে কিনা। আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট ইউজিং আয়োডিন কন্টেনিং মেডিকেশন অ্যান্ড এনি চেঞ্জেস ইন অ্যাপেটাইট, ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল, স্পিচ, মেমোরি অ্যান্ড স্কিন। এক্সাম্পল, ইনক্রিজ ড্রাইনেস অর থিকনিং। তাহলে কি করতে হবে? পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আয়োডিন কন্টেনিং কোনো মেডিকেশন সে পায় কিনা, কিংবা কোনো অ্যাপেটাইটের কোনো চেঞ্জেস হয়েছে কিনা, ওয়েটের কোনো চেঞ্জ হয়েছে কিনা, অ্যাক্টিভিটি লেভেলের কোনো পরিবর্তন হয়েছে কিনা, কথাবার্তা কীরকমভাবে বলছে, তার মেমোরি কেমন, স্কিন কেমন, স্কিনে কী কী দেখবো যে ড্রাইনেস ইনক্রিজ করেছে কিনা, কিংবা স্কিনটা থিকনিং হয়ে গেছে কিনা। অ্যাসেস ফর কোল্ড ইনটলারেন্স, কনস্টিপেশন অ্যান্ড সাইন্স অফ ডিপ্রেশন। তাহলে কী কী দেখবে? কোল্ড ইনটলারেন্স আছে কিনা, কনস্টিপেশন হচ্ছে কিনা, কিংবা ডিপ্রেশনের কোনো সাইন সিমটম আছে কিনা এটা দেখবে। ফার্দার অ্যাসেসমেন্ট শুড ফোকাস অন হার্ট রেট। তাহলে ফার্দার অ্যাসেসমেন্ট কী কী করবে? হার্ট রেটের ওপর ফোকাস করবে, টেন্ডারনেস ওভার দ্য থাইরয়েড গ্ল্যান্ড,
এটা আছে কিনা দেখবে, থাইরয়েড গ্ল্যান্ডের কিংবা এক্সট্রিমিটিস অ্যান্ড ফেসে কোনো ইডিমা আছে কিনা দেখবে। এরপরে দেখো নার্সিং ডায়াগনোসিস ফর দ্য পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম মে ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং। তাহলে কি বলছে, যে নার্সিং ডায়াগনোসিস যেগুলো আমি বলছি পরপর, সেগুলো কিন্তু এই হাইপোথাইরয়েডিজমে হয়ে থাকে, কিন্তু এটা নয় যে শুধু এগুলোই হবে, আরও বেশি অন্য কিছুও হতে পারে। অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু উইকনেস অ্যান্ড ফ্যাটিক, তাহলে অ্যাক্টিভিটি ইনটলারেন্স থাকছে উইকনেস এবং ফ্যাটিকের জন্য। কনস্টিপেশন রিলেটেড টু জিআই হাইপোমোটিলিটি, যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে পেরিস্টলসিস সেটা যেহেতু অনেক বেশি কমে যায়, সেহেতু কনস্টিপেশন দেখা যায়। ইম্পেয়ার্ড মেমোরি রিলেটেড টু হাইপোমেটাবলিজম হওয়ার জন্য মেমোরি কিন্তু কম হয়। প্ল্যানিংয়ে কি দেখা যাবে, যে পেশেন্ট যে গোলগুলো ফুলফিল করবে, হাইপোথাইরয়েডিজম হয়েছে এরকম ধরনের পেশেন্ট যে গোলগুলো ফুলফিল করবে সেগুলো হচ্ছে যে তার যে সাইন সিমটমগুলো দেখা যাচ্ছিলো সেগুলো থেকে সে রিলিফ পাবে, থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল স্টেটে ফিরে আসবে, পজিটিভ সেলফ ইমেজ সে মেনটেন করতে পারবে এবং লাইফ লং থাইরয়েড থেরাপির সাথে সে অ্যাডজাস্ট করে চলতে পারবে, কমপ্লাই করতে পারবে এবং মেডিসিনগুলো ডেলি নিয়ে নেবে আর কি। ইমপ্লিমেন্টেশন কী আছে, হেলথ প্রমোশন, রুটিন স্ক্রিনিং অফ থাইরয়েড ফাংশন ইজ নট রেকমেন্ডেড ইন non-pregnant asymptomatic adults. Risk factor for hypothyroidism include being female, white ethnicity, advancing age or having type 1 diabetes, Down syndrome, family history of thyroid disease, goiter, previous hyperthyroidism, and external beam radiation in the head and neck area. High risk population should be screened for subclinical thyroid disease. তাহলে রুটিন স্ক্রিনিং কাদের করার দরকার নেই, যারা নন প্রেগনেন্ট কিংবা অ্যাসিমটোমেটিক তাদের করার দরকার নেই, কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কারা রয়েছে, ফিমেল, হোয়াইট এথনিসিটি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যাদের রয়েছে, ডাউন সিনড্রোম যাদের রয়েছে, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাইরয়েড ডিজিজ রয়েছে, গয়টার রয়েছে কিংবা হাইপার থাইরয়েডিজমের একটা হিস্ট্রি রয়েছে অলরেডি, কিংবা হেড বা নেক এরিয়ায় যাদের রেডিয়েশন দেওয়ার, এক্সটার্নাল বিম রেডিয়েশন দেওয়ার একটা হিস্ট্রি রয়েছে, তারা কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ছে। অ্যাকিউট কেয়ার, মোস্ট পিপল উইথ হাইপোথাইরয়েডিজম আর ট্রিটেড অন অ্যান আউটপেশেন্ট বেসিস। তাহলে হাইপোথাইরয়েডিজমের যে ট্রিটমেন্ট হচ্ছে সেটা আউটপেশেন্ট বেসিসে হয়ে থাকছে এবং সাধারণত দেখা যাচ্ছে যে যাদের মিক্সিডিমা ডেভেলপ করছে তাদেরই কিন্তু শুধুমাত্র অ্যাকিউট নার্সিং কেয়ারের দরকার পড়ছে, যেমন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কিংবা আইসিইউতে তাদের কেয়ারের দরকার পড়ছে। মেকানিক্যাল রেসপিরেটরি সাপোর্ট অ্যান্ড কার্ডিয়াক মনিটরিং আর ফ্রিকুয়েন্টলি নেসেসারি, মানে রেসপিরেটরি সাপোর্ট, মেকানিক্যাল রেসপিরেটরি সাপোর্ট এবং কার্ডিয়াক মনিটরিংয়ের দরকার রয়েছে এই অ্যাকিউট কেয়ারের ক্ষেত্রে। গিভ থাইরয়েড হরমোন থেরাপি অ্যান্ড অল আদার মেডিকেশনস IV because severe gastric hypomotility may prevent the absorption of oral preparation. তাহলে যখন এই অ্যাকিউট কেয়ারের দরকার পড়ছে তখন কিন্তু থাইরয়েড হরমোন থেরাপি যে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই আইভিতে দিতে হবে, কারণ কি একে গ্যাস্ট্রিক মোটিলিটি অনেক কম, তাহলে সেটা কি করবে, যে ওরাল যাই যে কোনো প্রিপারেশনই দিই না কেন, যে কোনো মেডিসিনই দিই না কেন, সেটা কিন্তু অ্যাবজর্পশন কম হবে। Monitor the core temperature for hypothermia that often occur in mixed edema and mixed edema coma. তাহলে কি বলছে, যে কোর টেম্পারেচার মনিটর করতে হবে যাতে হাইপোথার্মিয়া না হয়ে যায়, যেটা মিক্সড এডিমা কিংবা মিক্সড এডিমা কোমাতে প্রায় হয়ে থাকে। ইউজ জেন্টাল সোপ অ্যান্ড ময়েশ্চারাইজার ফ্রিকুয়েন্টলি টু প্রিভেন্ট স্কিন ব্রেকডাউন। তাহলে স্কিন ব্রেকডাউন যাতে না হয় তার জন্য কিন্তু স্কিনকে সবসময় ময়েশ্চারাইজ করে রাখতে হবে এবং যে সোপটা ইউজ করা হবে সেটা যেন বেশি ক্ষারীয় না হয়।
জেন্টল সোপ হয়, মানে সুদিং এফেক্ট দেয় এরকম ধরনের সোপ হয়। ফ্রিকোয়েন্ট পজিশন চেঞ্জিং অ্যান্ড আ লো প্রেশার ম্যাট্রেস অ্যাসিস্ট ইন মেনটেনিং স্কিন ইন্টিগ্রিটি। তাহলে বারবার পজিশন চেঞ্জ করতে হবে, একই রকমভাবে সারাদিন শুয়ে থাকা যাবে না বা বসে থাকা যাবে না, এবং লো প্রেশারের ম্যাট্রেস ইউজ করতে হবে যাতে স্কিন ইন্টিগ্রিটিটা ঠিকমতো করে মেনটেন হয়। মনিটর দ্য পেশেন্ট প্রোগ্রেস বাই অ্যাসেসিং ভাইটাল সাইন্স। তাহলে ভাইটাল সাইন চেক করতে হবে, বডি ওয়েট চেক করতে হবে, ফ্লুইড ইনটেক আউটপুট মেনটেন করতে হবে, আর ইডিমা হচ্ছে কিনা তার দিকে অ্যাসেস করতে হবে। Cardiac assessment is especially important because the cardiovascular response to hormone therapy determines the medication regimen. তাহলে কার্ডিয়াক অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ কার্ডিওভাস্কুলার রেসপন্স টু হরমোন থেরাপি ডিটারমাইন্স দ্য মেডিকেশন রেজিমেন। কারণ কার্ডিওভাস্কুলার রেসপন্সটা কীরকম পাচ্ছি হরমোন থেরাপিতে সেটার উপর ডিপেন্ড করবে যে কোন মেডিকেশন রেজিমেন আমরা মেনে চলব। নোট এনার্জি লেভেল অ্যান্ড মেন্টাল অ্যালার্টনেস হুইচ শুড ইমপ্রুভ উইদিন 2 to 14 days অ্যান্ড কন্টিনিউ আ স্টেডি প্রোগ্রেশন টু নর্মাল লেভেল। তাহলে এনার্জি লেভেলটা নোট করতে হবে আর মেন্টাল অ্যালার্টনেসটাও নোট করতে হবে, কারণ আমরা বুঝতে পারবো যে 2 থেকে 14 দিন ট্রিটমেন্ট শুরু হওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে কিন্তু এগুলো ইমপ্রুভ করবে এবং একটা স্টেডি প্রোগ্রেশন হবে নর্মাল লেভেল পর্যন্ত। নিউরোলজিক স্ট্যাটাস অ্যান্ড TSH লেভেলস আর ইউজ টু ডিটারমাইন কন্টিনিউইং ট্রিটমেন্ট। তাহলে নিউরোলজিক স্ট্যাটাস এবং TSH লেভেলটা আমাদের মনিটর করতে হবে, কারণ এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে ট্রিটমেন্টটা আমরা কন্টিনিউ করব কি করব না। Ambulatory care, patient teaching regarding medication management and identification of complications is essential. মানে এটা বলছে যে পেশেন্টকে সবসময় এটা বুঝিয়ে রাখতে হবে যে মেডিকেশন কখন কীরকমভাবে খাবে এবং ওই যে পরপর খেতে হবে সেগুলো যে বাদ দিয়ে খেলে চলবে না, কারণ এটা একটা হরমোন থেরাপি। এই জিনিসগুলো পেশেন্টকে বুঝিয়ে রাখতে হবে। Initially, the hypothyroid patient may have difficulty processing complex instruction. It is important to provide written instruction, repeat the information often, and assess the patient's comprehension level. তাহলে হাইপোথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়ালি প্রথমের দিকে কি দেখতে পাবো যে তাদের কিন্তু এই যে ইনস্ট্রাকশন মনে রাখতে এটাতে কিন্তু অসুবিধা হচ্ছে, সেই জন্য কী করতে হবে, ইনস্ট্রাকশন লিখে রাখতে হবে, সবসময় লিখে দিতে হবে যে সেখান থেকে দেখে সে সবসময় ফলো করবে এবং বারবার বলতে হবে ইনফরমেশনগুলোকে, এবং তার সাথে অ্যাসেস করতে হবে যে তার কম্প্রিহেন্সিভ যে লেভেল সেটা কতটা রয়েছে। স্ট্রেস দ্য নিড ফর লাইফ লং ড্রাগ থেরাপি। তাহলে এটা তাকে বলতে হবে যে ড্রাগ থেরাপি কিন্তু সারা জীবন ধরে তাকে নিতে হবে। অ্যান্ড আরেকটা কি বলছে যে অ্যাভয়েডিং অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউয়েশন অফ ড্রাগ, যাতে হঠাৎ করে সে ওষুধগুলো বন্ধ করে না দেয়। দ্য ম্যানিফেস্টেশন অফ ওভারডোজ আর দ্য সেম। আর মেডিসিনগুলো যে সময় খেতে বলা হয়েছে সে সময় যেন সে নেয়, কারণ যদি ওভারডোজ হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম হবে, মানে সেম প্রবলেম হবে। Caution patient against doubling up on doses for any reason. এটা দেখতে হবে কোনো রকমভাবেই যেন মেডিসিন দুবার করে খাওয়া না হয়ে যায়। Some patient notice weight loss and are tempted to increase dosing to achieve a desired weight. কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই ওষুধগুলো খেলে ওয়েট লস হচ্ছে, সেই কারণে ওই ওয়েট লস খুব তাড়াতাড়ি করার জন্য তারা কিন্তু ভাবে যে ডবল ওষুধ খেলে তাহলে আমার তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাবে। এক্ষেত্রে পেশেন্টের ওভারডোজ হয়ে যায়। টিচ দ্য পেশেন্ট দ্য এক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড সাইড এফেক্টস ইনক্লুডিং দ্য সাইন অ্যান্ড সিমটম অফ হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপাথাইরয়েডিজম। তাহলে পেশেন্টকে আগে থেকে বুঝিয়ে রাখতে হবে কী কী এক্সপেক্টেড সাইড এফেক্ট হবে আর কোনগুলো হবে না। আর এই যে সাইন সিমটমগুলো বুঝিয়ে রাখবো, এগুলো কিন্তু হাইপোথাইরয়েডিজমে কী হয় সেটাও বুঝিয়ে রাখবো এবং হাইপাথাইরয়েডিজমে কী হয় সেটাও বুঝিয়ে রাখবো। The manifestation of overdose are the same as hypothyroidism. তাহলে ওভারডোজ হলে হাইপাথাইরয়েডিজমে যা যা ঘটনা ঘটবে, যা যা সাইন সিমটম দেখতে পাবো সেগুলোই আমরা এখানে দেখতে পাবো।
Tell the patient to immediately contact the healthcare provider if symptoms such as orthopnea, dyspnea, rapid pulse, palpitation, chest pain, nervousness or insomnia are present. তাহলে আমাদের যদি ওভারডোজ হয়ে যায়, যদি হাইপারথাইরয়েডিজমের মতোই ম্যানিফেস্টেশনগুলো দেখতে পাই আমরা, তাহলে কিন্তু সাথে সাথে আমরা হেলথ কেয়ার প্রোভাইডারকে ইনফর্ম করব। যদি দেখতে পাই কী ধরনের সিমটম দেখতে পাবো, অর্থোপনিয়া মানে লাইং ডাউন অবস্থাতে, শুয়ে থাকা অবস্থাতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ডিপসনিয়া মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ডিফিকাল্টি হচ্ছে মানে প্রবলেম হচ্ছে, র্যাপিড পালস, প্যালপিটেশন, বুক ধড়ফড় করছে, চেস্ট পেন হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, নার্ভাসনেস, ইনসমনিয়া, রাতে ঘুম হচ্ছে না, এই সমস্ত যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডারকে সাথে সাথে ইনফর্ম করতে হবে। The patient with diabetes mellitus should test his or her capillary blood glucose at least daily because the return to the euthyroid state frequently increases insulin requirement. তাহলে পেশেন্টদের ক্ষেত্রে, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ লেভেল চেক করতে হবে, অ্যাটলিস্ট ডেলি, মানে ডেলি চেক করতে হবে। কারণ কি, ইউথাইরয়েড স্টেট মানে নর্মাল স্টেটে যখনই থাইরয়েড গ্ল্যান্ড ফিরে আসছে কিংবা নর্মাল সিক্রেশন T3 T4 শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইনসুলিন রিকোয়ারমেন্ট বডির বেড়ে যায়। থাইরয়েড ড্রাগ potentiate the effect of anticoagulants and decrease the effect of digitalis compound. তাহলে থাইরয়েড ড্রাগ কী করে, অ্যান্টিকোয়াগুলেন্টের এফেক্টটাকে বাড়ায় এবং ডিজিটালিস কম্পাউন্ডের এফেক্টটাকে কমিয়ে দেয়। Teach the patient the toxic sign and symptom of this medication and the need to remain under close medical observation until stable. তাহলে পেশেন্টকে বুঝিয়ে রাখতে হবে কী কী টক্সিক সাইন অ্যান্ড সিমটম দেখতে পাবো এই মেডিকেশনগুলোর জন্য, আর ক্লোজ মেডিকেল অবজারভেশনের কেন দরকার আছে যতক্ষণে সে স্টেবল হচ্ছে ততক্ষণ। মেডিকেশন ইন্টারেকশন আর অ্যান ইম্পর্টেন্ট রিজন ফর পেশেন্ট টু কনসাল্ট দেয়ার হেলথ কেয়ার প্রোভাইডার বিফোর সুইচিং ব্র্যান্ডস অফ থাইরয়েড রিপ্লেসমেন্ট মেডিকেশন। তাহলে মেডিকেশন ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট একটা কারণ, যে কারণে পেশেন্ট হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে অবশ্যই কথা বলবে যখন থাইরয়েড রিপ্লেসমেন্ট মেডিকেশনের ব্র্যান্ডটা চেঞ্জ করবে। কেন? কারণ কি, সুইচিং ব্র্যান্ডস মে অল্টার বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ অ্যান্ড ফিজিক্যাল রেসপন্স। যদি আমরা ব্র্যান্ডটাও চেঞ্জ করি, এই থাইরয়েড রিপ্লেসমেন্ট মেডিকেশনের যে ব্র্যান্ড সেটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু ড্রাগের যে বায়ো অ্যাভেলেবিলিটি এবং ফিজিক্যাল রেসপন্স তার জন্য সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই কারণে অবশ্যই আমরা হেলথ কেয়ার প্রোভাইডারকে জিজ্ঞেস করে তারপরে ব্র্যান্ড চেঞ্জ করব। উইথ ট্রিটমেন্ট, স্ট্রাইকিং ট্রান্সফরমেশন অকার ইন বোথ অ্যাপিয়ারেন্স অ্যান্ড মেন্টাল ফাংশন। তাহলে দেখতে পাওয়া যায় যে ট্রিটমেন্টের সাথে সাথে এই যে অ্যাপিয়ারেন্স এবং মেন্টাল ফাংশন এটা কিন্তু চেঞ্জ হয়, এটা নর্মাল স্টেটে চলে আসতে থাকে। আর কার্ডিওভাস্কুলার যে কন্ডিশন এবং সাইকোসিস, এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় কিছুদিন থাকছে, যদিও হরমোনাল ইমব্যালেন্সটা হয়তো কারেকশন হয়ে গেছে। আর তার সাথে দেখতে পাওয়া যায় যে রিল্যাপস কিন্তু করতে পারে যদি ট্রিটমেন্টটা ঠিক মতো করে না হয়, মাঝখানে যদি থেমে যায় কিংবা ঠিক মতো করে মেডিসিন নেওয়া না হয়, তাহলে কিন্তু রিল্যাপস করে যায়। Evaluation কি দেখতে পাবো, the expected outcomes are that the patient with hypothyroidism will have relief from symptoms, maintain a euthyroid state as evidenced by normal thyroid hormone and TSH level, avoid complication of therapy, adhere to lifelong therapy. তাহলে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে হাইপোথাইরয়েডিজম পেশেন্টের আমরা এটাই এক্সপেক্টেড আউটকাম হিসেবে পাবো যে তাদের সিমটম যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো থেকে তারা রিলিফ পেয়েছে, তারা একটা নর্মাল স্টেটে চলে এসছে, থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেটা নর্মাল স্টেটে চলে এসছে, নর্মাল সিক্রেশন হচ্ছে সেখান থেকে, আর টিএসএইচের লেভেল এবং T3 T4 এর লেভেলও হচ্ছে নর্মাল রয়েছে, এবং তার সাথে সাথে থেরাপির জন্য যে কমপ্লিকেশন সেগুলো হচ্ছে না, এবং তার সাথে আরেকটা কি দেখতে পাবো, যে তারা লাইফ লং থেরাপিতে কিন্তু কন্টিনিউ করছে,
মেডিসিন খাওয়া বাদ পড়ছে না, কিংবা মেডিসিন যে মাঝখানে বন্ধ করে দেবে সেটা হচ্ছে না, এগুলো দেখা যাচ্ছে। পেশেন্ট অ্যান্ড কেয়ার গিভার teaching of hypothyroidism include following instruction when teaching the patient and caregiver about management of hypothyroidism। তাহলে পেশেন্ট অ্যান্ড কেয়ার গিভারের ক্ষেত্রে কি তাদেরকে টিচিং দেওয়া হবে, যে হাইপোথাইরয়েডিজমের ম্যানেজমেন্ট কীরকমভাবে করা হয় সেটা সম্বন্ধে পেশেন্টকে বোঝানো হবে, পেশেন্টকে এবং তার কেয়ার গিভার যে রয়েছে তাকে বোঝানো হবে। হরমোন থেরাপির ক্ষেত্রে কি বলছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ থাইরয়েড, need for lifelong therapy, taking thyroid hormone in the morning before food, need for regular follow-up care। তাহলে কি বলছে, যে থাইরয়েডের ইম্পর্টেন্স সম্বন্ধে বলতে হবে, এটা যে সারা জীবন ধরে খেতে হবে, সারা জীবন ধরে এই থেরাপিটা চলবে, তার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা বলতে হবে। থাইরয়েড হরমোন কখন নিতে হবে, সকালবেলায় খাবার খাওয়ার আগে নিতে হবে, এটা বলতে হবে, এবং তার সাথে রেগুলার ফলো আপ যে প্রয়োজন রয়েছে সেটাও বোঝাতে হবে। Caution the patient not to switch brands of the hormones unless prescribed, since the bioavailability of the thyroid hormone may differ। তাহলে পেশেন্টকে অবশ্যই সচেতন করে দিতে হবে যে সে যেন হঠাৎ করে ওই হরমোনের ব্র্যান্ডটা চেঞ্জ করে না দেয়, কারণ কি এই ব্র্যান্ড চেঞ্জ করলে কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি এবং থাইরয়েড হরমোনের এই যে শরীরের মধ্যে কতটা কাজে লাগবে, সেই রেসপন্সটা কতটা দেবে, সেটা কিন্তু ডিফার করবে, মানে সেটা চেঞ্জ হয়ে যাবে। Emphasize the need for the comfortable warm environment because of cold intolerance। তাহলে পেশেন্টকে এটা বোঝাতে হবে কী কারণে একটা কমফোর্টেবল ওয়ার্ম এনভায়রনমেন্টের দরকার রয়েছে, যেহেতু তার কোল্ড ইনটলারেন্স রয়েছে, মানে ঠান্ডাটাকে সহ্য করতে পারে না। টিচ মেজার্স টু প্রিভেন্ট স্কিন ব্রেকডাউন। তাহলে স্কিন ব্রেকডাউন যাতে না হয় তার জন্য কি কি করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সোপ শুড বি ইউজ স্পেয়ারিংলি অ্যান্ড লোশন অ্যাপ্লাই টু স্কিন। তাহলে সোপ খুব বেশি ইউজ করা যাবে না, এবং তার সাথে স্কিনের যে যত্ন নিতে হবে সেখানে কিন্তু লোশন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য। Caution the patient especially if an older adult to avoid sedative। তাহলে আর একটা কি কশন পেশেন্টকে বলে দিতে হবে, যে স্পেশালি ওল্ডার অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু সিডেটিভ অ্যাভয়েড করতে হবে। ইফ দে মাস্ট বি ইউজড সাজেস্ট দ্যাট দ্য লোয়েস্ট ডোজ বি ইউজড। মানে যদি দেখা যায় যে তারা ইউজ করে অলরেডি সিডেটিভ, তাহলে কিন্তু বলতে হবে তারা যেন একদম লোয়েস্ট ডোজটা ইউজ করে। কেয়ার গিভার শুড ক্লোজলি মনিটর মেন্টাল স্ট্যাটাস, লেভেল অফ কনসাসনেস অ্যান্ড রেসপিরেশন। তাহলে যে কেয়ার গিভার যে যত্ন নেবে সে যেন অবশ্যই মেন্টাল স্ট্যাটাসটাকে মনিটর করে, কনসাসনেসের লেভেলটাকে মনিটর করে, এবং রেসপিরেশন কত আছে সেটাকে মনিটর করে। ডিসকাস মেজার্স টু মিনিমাইজ কনস্টিপেশন ইনক্লুডিং gradual increase in activity and exercise, increased fiber in diet, use of stool softener, regular bowel elimination time। তাহলে পেশেন্টকে খুব ভালোভাবে এই জিনিসগুলো সম্বন্ধে বুঝিয়ে দিতে হবে যাতে কনস্টিপেশনটা কম হয়। কি কি সেটা, যে অ্যাক্টিভিটি আর এক্সারসাইজ বাড়াতে হবে, ফাইবার ডায়েটের মধ্যে ফাইবার বাড়াতে হবে, স্টুল সফেনার ইউজ করতে হবে, এবং বাউল এলিমিনেশন টাইমটা রেগুলার একটা নির্দিষ্ট টাইমে করতে হবে। টেল পেশেন্ট টু অ্যাভয়েড using enemas because they produce vagal stimulation which can be hazardous if cardiac disease is present। তাহলে পেশেন্টকে এটা বলতে হবে যে এনেমা কিন্তু অ্যাভয়েড করতে হবে, এনেমা কিন্তু ইচ্ছে মতো দেওয়া যাবে না, কারণ কি এটা কি করে, ভেগাল স্টিমুলেশন করে, যেটা হ্যাজার্ডাস হতে পারে যদি পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ থাকে।